আমরা সবাই অর্জুন, নিজেদের শরীর, রক্ত, চোখের জল, আবেগ আর অতীতে আটকে পড়ে আছি। আর এইভাবে আটকে পড়েই আমরা ভুলে যাই আমাদের ধর্ম কি। যতদিন পর্যন্ত অর্জুন আমাদের ভেতরে বেঁচে আছে, ততদিন পর্যন্ত আমাদের কৃষ্ণের দরকার হবে। এই জন্যই গীতা অমর। একটা বিষয় এখন খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, বিশেষ করে কোভিডের পরবর্তী সময়ে আমরা অনেক সহিংস অপরাধ দেখতে পেয়েছি। আমি একদিকে যেমন আমেরিকার কথাও বলছি, সেখানে আমরা দেখেছি স্কুলে গুলি চালিয়ে এক বন্দুকধারী অনেককেই মেরে ফেলেছে। ছাত্রছাত্রী সহ বহু মানুষ নিহত হয়েছেন। এমনকি ভারতেও কোভিড পরবর্তী সময়ে বহু সহিংস ঘটনার উদাহরণ আছে। সেলিব্রিটিদের উপর হামলা, খুন, বিশেষত একাধিক সঙ্গীত শিল্পীকে খুন করা হয়েছে। এমন ঘটনাগুলোকে বোঝা খুবই কঠিন হয়ে পড়ে। একজন মানুষ কিভাবে এমন এক মানসিক অবস্থায় পৌঁছায়? যদি ভারতীয় বা সংস্কৃত পরিভাষায় বলি, এটা যেন এক ধরনের রাক্ষসী মানসিকতা। তাহলে প্রশ্ন উঠেই যায়, আমরা কিভাবে এমন ঘটনাগুলোকে বুঝব? আমরা কিভাবে এই বিভ্রান্তিকর ও ভয়াবহ আচরণগুলোর মানে খুঁজে নেব? দেখো, এগুলো এই সময়ের কাহিনী মাত্র। এগুলো আসলে আমাদের যুগের লক্ষণ, যুগের স্পষ্ট চিহ্ন। আর এগুলো খুব সুন্দর অস্ত্র, না? কতটা উন্নত, কতটা আকর্ষণীয়। একবার হাতের মধ্যে পেলে ব্যবহার করতে ইচ্ছে করে। আর তারপর আছে সেই ভিডিও গেমগুলো, যেগুলো এত নিখুঁতভাবে ওই অস্ত্রগুলোর অনুকরণ করে। তুমি যখন ওই গেমটা খেলো, তখন ধরো একটা একেবারে হুবহু AK-47 মতো অস্ত্র তোমার হাতে থাকে। যখন সেটাকে লোড করো, যখন গুলি চালাও, সব শব্দ একদম বাস্তবের মতো লাগে। আর সেই খেলাটা তুমি প্রতিদিন 6 ঘন্টা খেলছো, শুধুই লড়াই আর গুলি চালানোর অভ্যেস। এরপর তুমি এমন একটা সমাজে আছো, যেমন আমেরিকা, যেখানে অস্ত্র দোকানে ঢুকলেই কিনে নেওয়া যায়। তাহলে বলো, এরপর আর কি আটকায় তোমাকে? যদি খেলায় গুলি চালিয়ে এতটা অভ্যস্ত হয়ে যাও, তাহলে বাস্তবে মানুষকে লক্ষ্য করে গুলি ছোড়ার এক্সপেরিয়েন্স নেওয়া থেকে আর কত দূর? অবশ্যই সবাই এমনটা করবে না, কিন্তু ধরো প্রতি 500 জনের মধ্যে একজনও যদি এমন উন্মাদ হয়ে ওঠে, সেই ক্ষতির ভার কি সমাজ নিতে পারবে? একদম না। আর পরিস্থিতি তো কিছুটা এমন, চাপগোছা জীবন, অস্ত্র সহজলভ্য, এই ধরলে প্রতি 500 জনের মধ্যে একজন পাগল হয়ে ওঠাটাই বরং আশ্চর্যের কিছু নয়। বরং অবাক লাগে এরকম ভয়ানক অপরাধ আরো বেশি হচ্ছে না। এইটাই অস্বাভাবিক। ভারতের লখনৌতে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে, তোমার বলা ঘটনাটার মতোই, যদিও ভাগ্যক্রমে মৃত্যুর সংখ্যা অনেক কম। মাত্র 16 বছরের এক ছেলে তার মাকে গুলি করে মেরে ফেলেছে। লাশ ঘরের ভিতর আটকে রেখে সে 2 দিন ধরে বন্ধু বান্ধব নিয়ে পার্টি করেছে। কেন মারল? কারণ মা তাকে বকা দিচ্ছিলেন আর পাবজি খেলতে বাধা দিচ্ছিলেন, তাই তাকে মেরে ফেলল। তাই সে বলল, জানো তো,
পাবজি এসব কিছুর উপরে, তো চাপা রাখা গেল না। সে তখন তার বাবাকে ফোন করল, যিনি অন্য শহরে পোস্টেড ছিলেন, আর বানিয়ে বানিয়ে গল্প বলল, বাবা, কেউ এসে মাকে মেরে ফেলেছে। কিছুক্ষণ পরে পুলিশ এসে খুব তাড়াতাড়ি পুরো ঘটনা বুঝে যায়। এই সবই তো হচ্ছে, আমরা ভুলে যাই আসলে আমরা জঙ্গল থেকেই এসেছি। আমাদের নিজেদেরই জানা নেই আমরা কারা। আর সেই কারণেই বেদান্ত এতটা প্রাসঙ্গিক। আমরা বুঝতেই পারি না যে আমাদের তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তি ছাড়া আমাদের সব কিছুই মূলত পশুদের মতন। আমাদের প্রবৃত্তিগুলো সম্পূর্ণরূপে জঙ্গল থেকে আসে। আমরা শুধু মজা করতে চাই, আমরা শুধু ভালো খেতে চাই, আমরা শুধু ভালো থাকতে চাই, যে কোনো মূল্যে আমরা ভোগ চাই। নৈতিকতা আমাদের উপর চাপিয়ে দেওয়া একটা বাইরের ব্যাপার মাত্র, যেটা বসানো হয়েছে শুধু এলাকা, ক্ষমতা, খাদ্য এবং কামনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। যে কোনো ধরনের অবনতি আমরা ভাবি আমরা বিশেষ। আমরা ভাবি শুধু এই কারণে যে আমরা একটা নির্দিষ্ট প্রজাতির অন্তর্ভুক্ত, তাই আমরা অনন্য। না, আমরা নই। আমাদের অনেক কিছুই বানর আর শিম্পাঞ্জিদের সঙ্গে মিল আছে। আমাদের প্রায় সব প্রবৃত্তি সেখান থেকেই এসেছে। আর সেই প্রবৃত্তিগুলোকেই আজ আমরা AK-47 আমরা AK-47 অথবা AN-94 রূপে উপহার হিসাবে তুলে দিয়েছি, আর তার থাবা পড়েছে পারমাণবিক বোমার বোতামের ওপর। এটাই আমাদের চেহারা। আমাদের হাতে রয়েছে পুরো পারমাণবিক অস্ত্রভাণ্ডার, আর ভেতরে সাধারণ প্রবৃত্তিগুলোকেই আমরা আমাদের মালিক বানিয়ে বসে থাকি। একবার ভাবো তো মানুষের সম্ভাবনার কথা। এর একমাত্র উত্তর আধ্যাত্মিক শিক্ষা। হ্যাঁ, তো ওই কথার সূত্র ধরেই একটু এগোই। একটা জিনিস খুব মনে পড়ছে, তা হলো আমরা আসলে কতটা প্রভাবিত হই সেটা ভাবলে অবাক হতে হয়। আর আমাদের শাস্ত্রগুলো এই প্রভাবগুলোর কথা বলে, যেগুলো সংস্কার হিসেবে জমে থাকে, যেগুলো আমাদের কর্মের রূপ নেয় অতীত জীবনে, ভবিষ্যৎ জীবনে, বা এই বর্তমান জীবনেই, যার ফল আমরা ভোগ করি। যখন আমরা দেখি ছোট ছোট শিশুদের জীবনে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে খুব অল্প বয়সেই, তখন একটা দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় এটা সম্ভবত মানব ইতিহাসের একমাত্র সময় যেখানে একজন সাধারণ মানুষ যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে সেগুলোই একজন শিশুও একইভাবে অনুভব করছে। যেমন কোভিড, গণহত্যা বা জলবায়ু পরিবর্তন, এসব গুরুতর বিষয় এখন শুধু বড়দের নয়, ছোটরাও এর মধ্য দিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এমন সব বড় ধাক্কা যেগুলো খুব অল্প বয়সে মানসিকভাবে গভীর ছাপ ফেলে দেয়, সেগুলো কিভাবে কাটিয়ে উঠবে একজন ব্যক্তি নিজের ভিতরে এবং একজন তরুণ হিসেবে? এই ধাক্কা বলতে আমি নেতিবাচক অভিজ্ঞতার কথা বলছি। যেমন অনেকেই আজকাল থেরাপিতে যাচ্ছেন কারণ তাদের অতীতে নির্যাতনের শিকার হতে হয়েছে বা কিছু কঠিন অভিজ্ঞতা হয়েছে এবং তারা বুঝতে পারছেন সেই ঘটনাগুলোর প্রভাব আজও তাদের জীবনে রয়ে গেছে। এমন ঘটনা তো নিঃসন্দেহে শিশুদের উপর গভীর প্রভাব ফেলবে। অনেক বাবা মা বলছেন, এই সন্তানটা তো 2 দিন আগেও বাইরে খেলছিল আর এখন একেবারে বদলে গেছে। তাহলে প্রশ্ন হলো, এমন পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবে কেউ? যখন মন এতটাই প্রভাবিত হয়ে যায়
যে তা পুরো মানসিক গঠনকেই বদলে দিতে পারে? দেখো, মন সবসময় ছাপ নিতে উদ্গ্রীব থাকে। মনটা যেন একটা স্পঞ্জের মতো সবকিছু শুষে নিতে চায়। এটা মনের স্বাভাবিক প্রবৃত্তি, কিছু না কিছু গ্রহণ করতেই হবে। কারণ মন সর্বদাই একরকম অস্থিরতা বা অতৃপ্তির অবস্থায় থাকে। মন এক ধরনের অস্বস্তি বা অতৃপ্তিতে ভোগে। তাই এর আবেশ গ্রহণ ক্ষমতা চাইলেই মুছে ফেলা যায় না। গুরুত্বপূর্ণ বিষয় হল মনকে সঠিক ছাপের, সঠিক প্রভাবের সংস্পর্শে আনা। তাকে ঠিক জিনিসটা ঠিক মাত্রায় দিতে হবে। ঠিক জিনিসটা ঠিক পরিমাণে দাও, না হলে এটা এদিক ওদিক থেকে এলোমেলো জিনিস শুষে নেবে, বেশিরভাগ সময় বাজে জায়গা থেকেই নেবে। মনের জন্য সবার আগে শিক্ষা দরকার, মনের সঠিক জ্ঞান থাকা দরকার। কারণ মন আসলে তার ভুল ধারণাগুলোর মধ্যেই কষ্ট পায়। মনের যন্ত্রণা তার ধারণাগুলোর মধ্যেই থাকে। তাই মনকে সঠিক ধারণার সংস্পর্শে আনতেই হবে। মনের একটা দার্শনিক প্রশিক্ষণ দরকার। মনকে দর্শনের একটা শিক্ষায় প্রবেশ করতে হবে। আমি এখানে এমন কিছু ভারী জিনিসের কথা বলছি না যেটা বাস্তবে প্রয়োগ করা কঠিন। আমি বলছি একেবারে মৌলিক প্রয়োজনীয় বিষয়গুলোর কথা, যা মন ও একটি শিশুর প্রাথমিক চাহিদা। তাকে চিন্তার জন্য ঠিক জিনিসগুলো দাও, ওকে সঠিক জিনিসগুলো দাও ভাবার জন্য। ভাবনাকে একেবারে তার জন্মস্থানে নিয়ে যাও, এই প্রশ্নের মুখোমুখি করাও। ভাবনা আসে কোথা থেকে? সব ধারণা, প্রবৃত্তি আর অনুভূতির উৎসটাই বা কোথায়? যখন এই প্রশ্নগুলো সামনে আসবে, আর তখনই মন আর যত্রতত্র থেকে যে কোনো কিছু গিলতে খুব আগ্রহী থাকবে না। বাহ্যিক জিনিস সহজে শোষণ করবে না। দেখো, ব্যাপারটা এমন, তুমি যদি বাড়িতে বাচ্চাটাকে সঠিক আর পুষ্টিকর খাবার না দাও, তাহলে পরে এটা নিয়ে অভিযোগ করতে পারো না যে সে বাইরে গিয়ে এদিক সেদিক থেকে অস্বাস্থ্যকর ফাস্টফুড খাচ্ছে। কারণ তুমি অনুভব করছো যে শিশুর খিদে মেটানোর দায়িত্ব তোমার। তুমি নিজেই তার খিদে মেটানোর দায়িত্ব ঠিকমতো পালন করনি। সেই কারণেই শিশুটি তার দুর্বল অবস্থায়। যেটা পাচ্ছে সেটাই গ্রহণ করে নিচ্ছে, এটা ওর অসহায়তা। আর যদি, যেমনটা তুমি খুবই মজারভাবে বললে, এই শতকে বাচ্চাদের আর বড়দের সমস্যাগুলো অনেকটাই এক হয়ে গেছে, তাহলে সেটা আমাদের একটা গভীর অন্তর্দৃষ্টি দেয় যে আসলে কি ঘটছে। যা ঘটছে তা হলো আমরা বড় হচ্ছি না। আর এই কারণেই আমরা এখনো সেই সব সমস্যার মুখোমুখি হচ্ছি যেগুলো সাধারণত বাচ্চারা ফেস করে। বড়দের অবশ্যই সমস্যার সম্মুখীন হওয়া উচিত, চ্যালেঞ্জ নেওয়া উচিত, কিন্তু সেগুলো হওয়া উচিত বড়দের উপযুক্ত চ্যালেঞ্জ। জীবন হলো এক শেষ না হওয়া সমস্যার ধারা, আর আনন্দ লুকিয়ে আছে সেই সমস্যাগুলোর সামনে নির্ভয় আর বুদ্ধিমত্তার সাথে দাঁড়ানোর মধ্যে। কিন্তু সমস্যাগুলো তো বড় হতে হবে, যেমন তুমি বড় হচ্ছ। যদি ৩৫ বছর বয়সে এসেও তুমি ঠিক সেই একই সমস্যার মুখোমুখি হও যেগুলো ১৫ বছর বয়সে ছিল, তাহলে এটা তো সত্যিই একটা বড় সমস্যা, তাই না? আর মানুষদের দিকে তাকাও তো, তাদের সমস্যাগুলো কি আসলেই বড় হচ্ছে? যখন ওই লোকটা ১৫ বছরের ছিল আর হাই স্কুলের পরীক্ষা দিচ্ছিল, তখন সে চিন্তায় ছিল কত নম্বর পাবে।
এখন এই লোকটা ৪৫ বছর বয়সী, আর কোথাও একজন সিএফও বা কোথাও একজন সিএমও, তবুও সে এখনো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কী নম্বর আসবে সেটা নিয়ে চিন্তিত। সে তখন প্রতিযোগিতামূলক আর ঈর্ষান্বিত ছিল, আর ৪০ বছর বয়সেও সে প্রতিযোগিতামূলক, ঈর্ষান্বিত আর অনিরাপদই রয়ে গেছে। ও তখন ১৫ বছর বয়সে কি করা উচিত বুঝত না। এখন ৪৫ বছর বয়সেও জানে না কি করা সঠিক। তখন নিজের মূল্য পরিমাপ করত সংখ্যার ভিত্তিতে, এখনও ঠিক একই কাজ করে। তাহলে আমরা আদৌ কি বড় হচ্ছি? তখন শরীরের প্রবৃত্তির দাস ছিল, আজও ঠিক ততটাই দাসত্ব। ও যদি অন্য কোনো দেহের সঙ্গে যুক্ত না থাকলে আরেকটি দেহ ছাড়া টিকতে পারত না, তাহলে অন্য দেহগুলোও তার কাছে সমান গুরুত্বপূর্ণ বা হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ। সত্যিকারের বিকাশ শুধু বয়স বা অভিজ্ঞতা দিয়ে আসে না, এর জন্য এক বিশেষ ধরনের শিক্ষা দরকার। যে শিক্ষাটা আজকাল আমরা পাচ্ছি সেটা অনেক তথ্য বা জ্ঞান দিতে পারে, কিন্তু ভিতরের পরিবর্তন ঘটাতে পারে না। তুমি ৭০ বছরের বৃদ্ধদের দেখবে যাদের প্রবৃত্তি ৫ বছরের শিশুর মতো। তুমি বিশ্বের সবচেয়ে ধনী লোকদেরও দেখবে, আসলে ভেতরে ভেতরে ওরা শুধু ফাঁপা বাচ্চা। তুমি যদি ওদের কাজকর্ম দেখো, মুখের ভাব দেখো, চোখের দিকে তাকাও, ইচ্ছেগুলো বোঝার চেষ্টা করো, সবকিছুতেই সেটা স্পষ্ট। আর তুমি একটা ৫ বছরের বাচ্চাকে দেখতে পাবে, এবং এটা ভীষণ ভীষণ বিপজ্জনক, কারণ একটা ৫ বছরের বাচ্চার হাতে দুনিয়াদারি সামলানোর মতো বিশাল সম্পদ থাকে না। সে তো রকেট বানাতে পারে না যা অন্য কোথাও উড়ে যাবে। কিন্তু ৪৫ বছর বয়সে তুমি এটা করতে পারো, এমনকি তোমার আইসিবিএমও থাকতে পারে। তোমার আদেশে তুমি কি দেখতে পাচ্ছ আমরা কতটা বিপজ্জনক অবস্থানে আছি? আমরা এমন বাচ্চা যাদের ভেতরে বিশাল ক্ষমতা আছে ধ্বংস আর তাণ্ডব চালানোর। অনেক সম্পদ, অনেক প্রযুক্তি, কিন্তু খুব কম জ্ঞান।